বন্টনের সংজ্ঞা আছে না স্পষ্ট? বন্টন, আয় বন্টনটা কি সেটা আগে জানাতে হবে। আয়টা কি, অর্থাৎ আমরা এর আগের পৃষ্ঠায় পড়েছি নিশ্চয়ই। বন্টন কি, বন্টনটা পড়েছি না? কথা বলো না কেন? বলো, বন্টন কাকে বলে? স্যার কি বললেন? বন্টন কাকে বলে? বন্টন উৎপাদনের উপাদানের আয়সমূহ উৎপাদনের 4টি উপাদানের মধ্যে সুষ্ঠুভাবে ভাগ হয়ে যাওয়াকে বন্টন বলে। হ্যাঁ, তাহলে আয় বন্টন হলো অর্থাৎ উৎপাদিত যে উপাদান, সেই পুরো উপাদানের আর্থিক মূল্যকে আমরা বলবো কি আয়। উৎপাদিত উপাদানের আর্থিক মূল্যটাকে বলবো আয়। সে আয়টাকে উৎপাদনের 4টি উপাদানের মধ্যে সুষ্ঠুভাবে বন্টন হওয়া, এটাকে বলা হয় আয় বন্টন। এই সংজ্ঞাটা আমরা আগে দিব, ঠিক আছে? এখন বুঝতে পেরেছো সবাই? তাহলে আয় বন্টনটা কি এটা বোঝানো হলো। এটার জন্য কিন্তু মার্কস রয়েছে, যদি এটা না লেখো বা এই জিনিসটা সেটা হলো কি ভূমি শ্রম মূলধন সংগঠন। তাহলে তোমার আয় হলো উৎপাদন থেকে অর্জিত উপাদানের আর্থিক মূল্য হলো 100 টাকা। এই 100 টাকাকে তোমাকে ভাগ করতে হবে 4টা ভাগে। তারপরে না তোমাকে দেখাতে হবে বন্টনের মধ্যে বৈষম্য হয়েছে। এই 100 টাকা ভাগ করতে হবে 4টি ভাগে। 4টি ভাগে ভাগ করলে তারপরে তুমি দেখাতে পারবা যে এর মধ্যে কি হয়েছে, বন্টনের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। এটা বন্টন হয় কিভাবে সেটা তোমাকে তখন বুঝিয়ে দিতে হবে। এখন এই যে এই 100 টাকা আমি দেখো বোঝানোর জন্যই বলছি, তো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে সেটা তোমাদের জন্য আরো ভালো মার্কস পাওয়া যাবে, ভালো হবে। তো একটা উদাহরণ দিয়ে যদি আমরা এইভাবে বুঝিয়ে দিই যে এই 100 টাকার মধ্যে 4টা ভাগে ভাগ করে দেওয়া, একটা নির্দিষ্ট অংশ রয়েছে ভূমি। ভূমি হিসেবে ভূমি প্রাপ্য, ভূমি যারই থাকুক না কেন, মানে মালিকানা হিসেবে ভূমি হিসাবে সে একটা অংশ পাবে। অর্থাৎ এ পাবে 25 টাকা, এ পাবে 25 টাকা। তারপরে মূলধন হিসেবে ওই 25 টাকা রেখে দিতে হবে। আচ্ছা, মূলধন হিসেবে ধরে নিলাম 25 টাকা খরচ হয়েছিল, সেটা রেখে দিলাম। তারপরে কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে এবার আর যে 50 টাকা থেকে যায় সেটা শ্রমিক পাবে আর 25 টাকা, শ্রমিক পাবে 25 টাকা। আর বাকি সংগঠন বা উদ্যোক্তা অর্থাৎ সংগঠক ও পাবে 25 টাকা। এই সব মিলে 100 টাকা এইভাবে ডিস্ট্রিবিউট হওয়ার কথা। কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যায় যে এই অংশটা অর্থাৎ ভূমি, মূলধন আর হলো সংগঠনের অংশটা, এই অংশটা তো একজনের পকেটে যায়। অর্থাৎ এই 3টা অংশ সংগঠক বা উদ্যোক্তা নিয়ে নেয়। আর বাকি যে 25 টাকা, এই 25 টাকার মধ্যেও দেখা যায় যে 25 টাকা না দিয়ে তাকে 15 টাকা দেওয়া হয়। 25 টাকা না দিয়ে দেওয়া হয় কত? 15 টাকা। অর্থাৎ এইখানে আরো 10 টাকা কম দেওয়া হয়, যার ফলে দেখা যায় যে মূলত শ্রমিক শোষণ এবং তাদের ন্যায্য মজুরি থেকে শ্রমিকরা বঞ্চিত হয়, শ্রমিক শোষণ হয়। এর ফলে আয়ের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়, আয় বন্টনের ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত হয়। যদি যে কোনো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে তাহলে তোমাদের জন্য সেটা আরো বেশি ভালো হতো। আমার মনে হয় এখন সবাই বুঝতে পেরেছো। একটু চিন্তা করবা কে কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, সেটা হলো আসল বিষয়। এখন বুঝতে পেরেছো সবাই? ওকে, এরপরে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছিলাম। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভাবক কে বলতো রাফিদ? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভাবক কে? ফিডেল ক্যাস্ট্রো। ফিদেল কাস্ট্রো তো সেদিনের মানুষ।
কার্ল মার্কস, কার্ল মার্কস, কে স্যার? কার্ল মার্কস সমাজতন্ত্রের জনক বলা হয় কার্ল মার্কসকে, বুঝেছো? আচ্ছা, এখন সমাজতন্ত্র এর সঙ্গে, সমাজতন্ত্র হচ্ছে সমাজে অর্থনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে রাষ্ট্র উৎপাদনের 4টি উপাদানকে সমন্বিত করে একটি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কার্যের নির্দেশনা দেয় এবং তা পরিচালনা করে। ঠিক আছে, এই যে সমাজতন্ত্রের সুন্দর সংজ্ঞা দেওয়া রয়েছে, এটা একবার একটু পড়ে নাও সবাই। তোমরা তো এখন অ্যাসাইনমেন্ট করছো, বাসার কাজ তো দিতে পারছি না, এই জন্য তোমরা এখনই পড়ে শেষ করো। সমাজতন্ত্র কাকে বলে, এটা এই সংজ্ঞাটা যদি ভালো করে না পড়ে থাকো, পড়তে বলছি, খেয়াল করো। সমাজতন্ত্র কাকে বলে? এইটুকু লিখলে হবে, মুখস্থ করো সবাই। সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন, এমন একটা সংগঠন, এই সংগঠনের মাধ্যমে রাষ্ট্র উৎপাদনের 4টি উপাদানকে সমন্বিত করে একটি সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কার্যের নির্দেশনা দিবে এবং তা পরিচালনা করবে, অর্থাৎ বাস্তবায়ন করবে। মূল কথা হলো যে রাষ্ট্রের কথা বলা হচ্ছে, রাষ্ট্র বা সরকার, রাষ্ট্র বা সরকার নির্দেশনা দিবে, কোনো ব্যক্তি এখানে নির্দেশনা দিবে না। সরকার কি করবে, জাতীয়ভাবে একটা পরিকল্পনা প্রণয়ন করবে, সেই পরিকল্পনা অনুযায়ী, আচ্ছা এই একটু অ্যাবসেন্ট লিস্টটা তৈরি করো তো তাসদিকুল। সেই পরিকল্পনা অনুযায়ী, রাষ্ট্রের সেই পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক কার্যাবলী সম্পাদিত হবে, তাহলে সেটাই হলো সমাজতন্ত্র। এখানে সমাজতন্ত্রের কর্মক্ষেত্রগুলো কিভাবে পরিচালিত হবে সেটা আমরা আগেই পড়েছি। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে প্রধান 3টি পার্থক্য, এই কাজটা এখন তোমরা করবে, খাতা বের করো সবাই যারা আছো। এই প্রধান 3টি পার্থক্য, কি কি পার্থক্য আছে এটা বের করতে হবে। একটু পড়ো, পড়েছো তো অবশ্যই। এটা এখনই লিখে, এটা সিডাব্লিউ হিসাবে, কোনো বাসার কোনো কাজ দিচ্ছি না, এটা ক্লাসের কাজ, এখনই এটা করতে হবে। প্রধান 3টি পার্থক্য কি হতে পারে, আমরা সবগুলো আগে একটু পড়ে নিব। কোন কোন ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয় সেটা একটু দেখে নিব। মাত্র 3টা পার্থক্য লিখতে হবে। পার্থক্য লেখার সময় এই পাশ ও পাশ দিয়ে সবাই একটু খাতায় লিখে, তারপরে আমি তোমাদেরকে আবার কি লিখেছো সেটা জিজ্ঞাসা করব। খাতায় লেখো সবাই, মাত্র 3 মিনিট লাগবে, হয়তো 3 থেকে 4 মিনিট লাগবে 3টা পার্থক্য লিখতে। অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা সব সরকার করবে। দেখো, একটু চিন্তা করো, এটা পড়া দেওয়া ছিল, আয় বন্টন কিভাবে হয়, প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। প্রত্যেকে 3টা পার্থক্য লিখে ফেলো, তারপরে আমি যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসা করবো কি লিখেছো।
তুই শব্দ তো হয়েই যাচ্ছে তাসদিকুল। ক্রোম মানে গুগল ক্রোম? তাহলে তো আমার ওই মেসেঞ্জারও বন্ধ হয়ে যাবে। অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আহ, আমি চেষ্টা করছি আগে কিন্তু হয়নি, এই জন্য তো বললাম তোমাদের আছে কোথায় কি সমস্যা মনে হয়। আর এমনিতেই ল্যাপটপে যে মেসেঞ্জার অ্যাপস আছে কি এটা ব্যবহার করা যাবে, এরকম ভালো অ্যাপস আছে? এটা কি ফ্রি ইনস্টল করা যায়? আচ্ছা, তাহলে ওইটাই করতে হবে দেখি। ওনার লেখা শেষ। দেখা শেষ? বলো রাফিক কি লিখেছো বলো। জি স্যার। কি লিখেছো পার্থক্য তিনটা বলো। তো 4টা লিখছে। চারটা লিখেছো বলো। সম্পদ ব্যক্তি মালিকানায় থাকে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ ব্যক্তি মালিকানাধীন। হুম। তারপর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। হুম। গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বেকারত্ব দেখা যায়, কিন্তু অপরদিকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বেকারত্ব খুব একটা দেখা যায় না, কারণ প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়। তারপর গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষিত হয়। তারপর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষিত হয় না। সম্পদের সম্পদের অপচয় গণতান্ত্রিক ব্যবস্থায় দেখা যায়, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অপচয় কম হয়। গুড, ভেরি গুড। তাহলে আচ্ছা, আর সবার হয়েছে? জাওয়াত বলো তো 130। আনমিউট করে বলো, আনমিউট করে বলো। 130 জাওয়াত, আনমিউট করে কথা বলো। তুমি মোবাইলে মনে হয় তোমার নেট প্রবলেম আছে বা সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা রাগিব বলো তো 104। রাগিব ইশরাক। সবার সমস্যা হলে কিভাবে হবে? রাগিব ইশরাক, হ্যাঁ বলো। আচ্ছা সাত বলো দেখি, সাত কি লিখেছো বলো। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানাধীন। হুম। অপরদিকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ রাষ্ট্রীয় মালিকানাধীন। 2. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল সর্বাধিক মুনাফা অর্জন করা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় নাগরিকের মৌলিক চাহিদা পূরণ ও জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে। হ্যাঁ ঠিক আছে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে আয় বন্টনে বৈষম্য দেখা যায়। আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেকে যোগ্যতা অনুযায়ী কাজ পায় এবং কাজ অনুসারে ন্যায্য পারিশ্রমিক পায় বলে এখানে শ্রমিক শোষণ হয় না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ফুল মার্কস পাবে ইনশাল্লাহ, খুব ভালো লিখেছো। আচ্ছা, তাহলে সবাই শুনতে পেয়েছে, আমাদের সময় কমে যাচ্ছে, আমি আর সবার কাছ থেকে নিতে পারছি না, সবাই নিশ্চিত লিখেছে এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। তাহলে এখন আমার আরেকটা প্রশ্ন হলো যে আহ, তাহলে আমাদের দেশে যেহেতু ওই যে রাফিদ বললো যদি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়, তাহলে এখন যদি বলা হয় যে তুলনামূলকভাবে কোনটা ভালো বলো তো আমাদের দেশের প্রেক্ষাপটে এই দুইটার মধ্যে? আমার যেটা মনে হয় স্যার, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক। স্যার, আমাকে বলছেন নাকি কাকে বলছেন? হ্যাঁ, রাফিদ বা যে কেউ বলো, সমস্যা নাই, তোমাদের কাছে কি মনে হয়? স্যার, আমার কাছে মনে হয় সমাজতান্ত্রিক ভালো হবে। স্যার, সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক। তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, দুইটারই তো কিছু সুবিধা স্যার, অসুবিধা থাকবে। সমাজতান্ত্রিক। তুলনামূলকভাবে সমাজতান্ত্রিক ভালো মনে হয়, তাই তো? না, দুইটাই বলা যাবে না তো, দুইটার মধ্যে কোনটা বেশি এফেক্টিভ বলে মনে হয় সমাজ পরিবর্তনের ক্ষেত্রে? সমাজে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কোনটা বলে মনে হয়? সমাজতান্ত্রিক, তাই না? আমাদের সমাজতান্ত্রিক। আপাতত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে, সমাজতান্ত্রিক অর্থনৈতিক তো এই ব্যবস্থা। দেশে তো অন্যটা হইতে পারে। কিন্তু আমরা তো আরো দুইটা পড়ি নাই, তাই না? আরো দুইটা পড়ি নাই, যে মিশ্র আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা তো এখনো দেখি না, এই জন্য চারটার মধ্যে কোনটা ভালো সেটা তো এখনো বলতে পারছি না। তাহলে এই দুইটার মধ্যে সমাজতন্ত্রটা আমরা প্রেফার করছি, কারণ কি এখানে যেমন বলা হচ্ছে যে আহ প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, ঠিক আছে? এইখানে এই বিষয়টা স্পষ্ট, অর্থাৎ কেউ বেকার থাকছে না, কেউ বেকার থাকছে না। কিন্তু কিন্তু একটা সমস্যা এখানে, সেটা হলো স্বাধীনতা। স্বাধীনতাটা এখানে নাই, কিন্তু স্বাধীনতাটা তো অনেক বড় একটা ব্যাপার। এই যে ভোক্তার স্বাধীনতা নাই, হ্যাঁ, আর একটা বিষয় হলো এটা এটা একটা সমস্যা, বড় সমস্যা, স্বাধীনতাটা নাই। আর একটা বিষয় হলো যে মানুষ অলস হয়ে যাবে। মানুষ অলস হয়ে যাবে কেন? সে যখন চাইলেও 10 বিঘা জমি কিনতে পারবে না, সে চাইলেই যখন 10টা ফ্ল্যাট 10টা বাড়ি তৈরি করতে পারবে না, সে চাইলেই তার উচ্চাভিলাষী জীবনযাপন করতে পারবে না, তখন মানুষ কি হয়ে যাবে? অলস হয়ে যাবে। আর অলস যখন সবাই তুলনামূলকভাবে অলস হবে, চলছে তো, সরকার খাইতে দিচ্ছে, আর কি, চলতে ফিরতে পারছি, সবকিছুই পাচ্ছি, যা চলছে চলছে, এই জন্য উৎপাদন কমে যাবে। কি হবে? উৎপাদন কমে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? যখন মানুষ কি অলস হয়ে যাবে, তখন উৎপাদনটা কি হয়ে যাবে? কমে যাবে, সবাই কাজ তুলনামূলকভাবে কম করবে। এখন যেমন অনেক কোম্পানি রয়েছে, মুনাফা লাভের জন্য কয় ঘন্টা কাজ করে বলো তো? মুনাফা লাভের জন্য কাজ করে এটা থেকে বিকাল 5টা। বিকাল 5টা না, রাত 8টা পর্যন্ত ওভারটাইম ডিউটি করে না? ওভারটাইম ডিউটি করে, অর্থাৎ সবসময় 24 ঘন্টায় কাজ বা উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। হয়তো একজনই পারে না, শিফটে শিফটে কাজ করে, মানুষ এইভাবে কার্যক্রম পরিচালনা করে। কিন্তু যখন প্রত্যেককে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে, তখন তার সময় কর্মঘন্টা হয়ে যাবে 8 ঘন্টা। 8 ঘন্টা যখন কর্মঘন্টা হবে, তো 8 ঘন্টার বাইরে আর কেউ কাজ করতে চাইবে না, বা 8 ঘন্টায় সরকার 8 ঘন্টার বেশি কাজ করতে দিতেও পারবে না, কারণ শারীরিক সক্ষমতা, শারীরিক সুস্থতার একটা বিষয় থাকবে এখানে, সেদিক দিয়েও সরকারের এই খেয়াল রাখতে হবে। এই জন্য কি হবে যে তাদের বলা যায় যে সেই দেশে, যে দেশে সমাজতন্ত্র, সে দেশে উৎপাদন একটা পর্যায়ে এসে কমতে থাকবে, কমতে কমতে তাদের অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট, উন্নতি, সেটা বাধাগ্রস্ত হবে, তুলনামূলকভাবে পিছিয়ে যাবে। যার কারণে এই সমাজতন্ত্রটাকে, আচ্ছা, আর একটা কারণ হলো ধনী শ্রেণী যারা, তারা চায়নি তাদের সম্পদটা কমে যাক। এই জন্য তাহলে এই কয়েকটা কারণে
সমাজতন্ত্রটাকে মানুষ গ্রহণ করেনি। অধিকাংশ দেশ এখন গণতন্ত্র বা সমাজতন্ত্র এবং মিশ্রটা রয়েছে। অধিকাংশ দেশেই ধনিকতন্ত্র বা সমাজতন্ত্র, ইসলামী সব মিলিয়েই অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে অধিকাংশ দেশেই। আর দু একটা দেশে ওরকম সমাজতন্ত্র তাও ফুলফিল বলা যায় না, কোনো দেশে এখন পুরোপুরি সমাজতন্ত্র আছে। আর একটা বিষয় হলো সমাজতন্ত্রকে এটাকে বলা হচ্ছে যে স্বৈর শাসনতন্ত্র। সমাজতন্ত্র এক ধরনের স্বৈর শাসনতন্ত্র, যা বলবে তাই শুনতে হবে, ওই যে স্বাধীনতা থাকবে না। যাই হোক, তাহলে এইসব কারণে সমাজতন্ত্র আমরা গ্রহণ করিনি। এই কথাগুলো কিন্তু বই লেখানেই লেখাও থাকবে না। তো তোমরা পরবর্তীতে যদি আসেন সমাজতন্ত্রের বিপক্ষে যুক্তি দাও বা দুইটার মধ্যে কোনটা শ্রেয় বলে তুমি মনে করো, তখন পক্ষ বিপক্ষে কিছু কথা তো লিখতে হবে, এই কথাগুলো তখন লিখে দিবে। ওকে, আমরা আগামী দিন তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এটা বলেই দিচ্ছি, সেটা হলো কিছুটা সমাজতন্ত্র থাকবে, কিছুটা কি থাকবে, ধনিকতন্ত্র থাকবে। এই দুইটার সমন্বিত রূপ হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। বাংলাদেশেও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। এটার ফলাফলটা কি আমরা এটা শিখে আসবো আগামী ক্লাসে। এটা বাংলাদেশে যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে, এর আলটিমেটলি এর সুবিধাটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব পরে পরে। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা শিখবো। আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এটাও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু ওটাকে আলাদা করে দেখা হয়েছে, কারণ সবসময় ইসলামকে দূরে রাখার চেষ্টা করা হয় সব কাজেই, আমরা বুঝি না তাই। তো আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমি আলোচনা করব, তোমরা শুধু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা এটা শিখে আসবে, পড়বে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।